নজরিনের মা, তোমাকেও টাকা দেওয়ার সময় কিন্তু শেষ হয়ে গেছে। আমি আর তোমাকে সময় দিতে পারবো না। এদিকে কর্ম মধ্যেও টালাটিপাটি করতেছে। তোমরা আগামীকালই এই ঘর বাড়ি ছেড়ে চলে যাবা। আমি এই ঘর বাড়ি দখল নেব। ভাই এটা কোনো কথা কইলেন? এই কিছুক্ষণ আগে করমতি বাইরে দাফন কাপড় করে আসলাম, এর ভিতর আপনি টাকা চাওয়া শুরু করছেন। ভাই মানুষের মতো একটু কথা বলেন। হ্যাঁ, কি কও? করমতি মারা গেছে? আমি তো কিছুই জানি না। যাক, আল্লাহ তারে বেস্তি নসিব করুক। শোনো, কি করা যাবে? টাকা তো আমার, পরিশোধ তো করতেই হবে। করমতি মারা গেছে, আমি এতে খুব কষ্ট পাইছি। আমার টাকা না দিলে কিন্তু আমি এই বাড়ি ঘর দখল নিব। ভাই আপনি একটু ধৈর্য ধরেন, 2টা দিন সময় দেন, আর একটা টাকার ব্যবস্থা করতেছি। ডাক্তার, সময় চেয়ে লাভ কি কও ভাই? আমি তো কোনো টাকা পয়সা দিতে পারবো না। তার চেয়ে উনি যেটা বলছে সেটাই। আমি আমার মাইয়ারে নিয়ে কালকে এই ঘর বাড়ি বিটার সব ছাইরা চলে যাবো। তারটা সে দখল করে পয়সা নেই। ভাবি এইটা কোনো কথা কইলেন? আপনার কেন ঘর বাড়ি ছাইরা যাইতে হবে? কোনো সমস্যা নাই, আমি আপনার মেম্বারের কাছে নিয়ে যাইতেছি। মেম্বার তো আমাদের লোক। মেম্বারের কাছে যাওয়ার পর আমরা চৌধুরী সাহেবের কাছে যাব। কোনো সমস্যা নাই ভাবি। ভাই চলেন, মেম্বারের কাছে যাব। আরে বৃষ্টি দিতে তো। আরে ভাই বৃষ্টি এই আছে এই নাই একটুখানি থেমে যাবে, আপনি চলেন তো। আপনার এই টাকার যন্ত্রণায় করমধ্যে ভাই বিষ খেয়ে মারা গেছে। আর আপনি আরো যদি এই প্রেশারটা দেন তাহলে ওই ভাবি অসুস্থ হয়ে যাবে। ভাই, আচ্ছা চলেন। চলেন যাই। শোনেন, ওই দিনাদাই শোধ না করে গেলে তার আত্মা কবরেও শান্তি পাবি না। ওই চলেন। আপনার ব্যবস্থা করতে চাচ্ছি না। চৌধুরী সাহেব, সব কথাই তো আপনারা বললাম। দিন তো যা করার করেই ফেলাইছে, কিন্তু বিপদে পড়ছে দুজন মানুষ। একজন হলো মহাজন, একজন করিমুদ্দিনের বউ। যদি মহাজনের কথা শুনি তাহলে করিমুদ্দিনের বউরে রাস্তায় নামাই দিতে হয়। আবার যদি করিমুদ্দিনের বউর কথা শুনি, মহাজন তার টাকাটা কই পাইব। তা আমি ভাবলাম যে এই অবস্থায় আমরা তো সবসময় আপনার কাছেই আসি, আপনি ছাড়া একটা সুষ্ঠু সমাধান আর কেই বা দিতে পারবো। দেখো, কর্মউদ্দিন আমার খুব কাছের মানুষ। সে যে এইরকম একটা কাণ্ড করবে এটা আমি কোনোদিনও ভাবি নাই। এতগুলা বছর সে আমার সঙ্গে ছিল, কিন্তু যা হওয়ার হয়ে গেছে, এটা তখন মাইনে নিতেই হবে। মহাজনের দাদনের টাকা জরিনার মা যদি শোধ দিতে না পারে, তাহলে তো মহাজন ওই বাড়িতে যারা থাকতে দিবে না। কারণ ওই বাড়িতে থাকার এখতিয়ার তখন আর জরিনার মায়ের নাই, তাই না? তো সেই দিক থেকে বিবেচনা যদি করি, তাহলে আমি তো আবার এটা হইতে দিতে পারি না। হ্যাঁ, কি কও মেম্বার? একদম একদম ঠিক। তাই আমি চিন্তা করলাম যে মহাজনের দাদনের যে টাকা, সেটা আমাকে মাসুদ মিয়া দিয়ে দে। তারপরে জরিনার মা ওরা সব ওই বাড়িতেই থাকা শুরু করে দে। যখন সময় সুযোগ হবে ওই বিটাটা মাসুদ মিয়ার নামে লিখে দিল। জি বড় হুজুর, আপনি যেভাবে বলবেন সেভাবেই করব। মেম্বার, জি, আমি একটু ন্যায্য কথাই বলছি নাকি? হ, ন্যায্যই তো। এছাড়া তো কোনো উপায়ও দেখতেছি না। আলহামদুলিল্লাহ, তাহলে ওই কথাই থাক। মহাজন, কত টাকা তোমার? যে চৌধুরী সাহেব, এই সুদে আসলে 12,700 টাকা। 12,700 টাকা, তাই তো? আচ্ছা মাসুদ মিয়া, জি বা, দাও টাকা পয়সা মহাজন রে বুঝাইয়া দাও, কাগজপত্র নিয়ে নাও। মহাজন, টাকা দিবি না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এছাড়া তো আর কোনো পথ দেখ না এটা ঠিক আছে। এই যে ভিতরে। এখন তো বাড়িতেই থাকবে, তাহলে ওই বাড়িতে কারো সমস্যা নেই, এখন তো আর সমস্যা নেই। তোমার আর কোনো চিন্তা থাকলো না, তুমি তোমার বাড়িতেই থাকো, সমস্যা নেই।
বাড়িতে কবে আইছো? আর যাওয়ার নাম নাই। আর এটা কি দাঁতন আনছত নাকি? আব্বা আপনি এমন করে কথা বলতেছেন কেন? কেমন করে কথা কমু? হ্যাঁ, এই যে পরের পোলা নিয়ে সারাক্ষণ বই থাকস, ঘুরে বেড়াস, মানুষের দিকে কয় কি? কে কি কইলো এটা দেখার আমার দরকার নেই। আমার যা ভালো লাগে আমি ওটাই করি। তোমার যা ভাল লাগে তুমি তাই করবা, মুখের কথা, তাই না? গ্রামের 10 জন নিয়ে আমার চলা লাগে, সমাজ নিয়ে চলা লাগে, মানুষের বুক তোর বন্ধ করে রাখা যায় না। পুরান নাম বাদ দাও, বুঝলা? পুরান গীত গাওয়া বাদ দাও, নিজের টাকুলে নিবে কবে সেই চিন্তা করো। এখন ক শ্বশুরবাড়ি যাবি কবে? কেমনে যাবো? যৌতুকের টাকার ব্যবস্থা করতে পারছো? টাকা ছাড়া আমার ওই বাড়িতে পাঠিয়ে দাও, কোনো লাভ হইব না। আবার এই সোজা এই বাড়িতে পাঠাই দিবে। আগে টাকার ব্যবস্থা করে তারপরে এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো, ওই বাড়িতেই করে না। কিরে মা, তোর আব্বা কে লিয়ে চিল্লাচিল্লি করছে? তুমি আমারে কেন জিজ্ঞেস করতেছো? আব্বারে যে জিজ্ঞেস করো। তোর আব্বারে জিজ্ঞেস করবো আমি? একটা কথা বলি এত বড় চিল্লানি মারা মুখটা দিয়ে বন্ধ করে। আমি একটা জিনিস বুঝতেছি না, তুই সালামের পোলা এই দুলাল রে সারাক্ষণ কোলে নিয়ে খাওয়াস, গোসল করাস, গোম পারাস, এত কেন? হ্যাঁ, মানুষের পোলা হলে এত আধিক্যতা কেন? ও তুমিও দেখি আমার শাশুড়ি লাইন কথা কইতেছো। ওর তো বাবা মা নাই। ওর বাপ মা না তাহলে কি হয়েছে? ওর পরিবার অন্য লোক নাই? হ্যাঁ, আর তুই একটা অল্প বয়সী মাইয়া সারাক্ষণ মানুষের বাচ্চা এরকম তু তু করলে মানুষের কি কয়? তোর শাশু দাদিরা তো বাড়ির উপরে আইসা নানা রকম আজে বাজে কথা কয়, এগুলোকে সহ্য করা যায়? চুপ করো না মা, আর কত কথা কইবা? আমার আর ভালো লাগে না বারবার এক কথা শুনতে। কি বারবার মানুষের বাচ্চা কইতেছো? সালামের পোলা, ওর চেহারার মধ্যে আমি সালামনে দেখতে পাই। ওর তো এই সময় মায়ের দরকার। ওর আমি সন্তানের মতো লালন পালন করে বড় করবো। ও আমার কাছে থাকবো মা। তো এর ঢং দেওয়ার কথা না আমার আর ভাল লাগতেছে না। মানুষের পোলারে নিজে লালন পালন করবো। বুঝছি আমি, তোরে কালকে শ্বশুর বাড়িতে নিয়ে দিয়ে আসবো। আমি নিয়ে দিয়ে আসলে তোর জামাই শাশুড়ি কিচ্ছু বলতে পারবো না। কোনো লাভ হইব না মা। যেমন আবার ওই বাড়িতে নিয়ে যাইবা, তোমার সাথে কইরা আমার এই বাড়িতে পাঠাই দিব। অহনো তো আব্বাই যৌতুকের টাকাটা দিতে পারে নাই। এতদিন তো আমি কাউরে কোনো কথাই কই নাই। তুই জানো মা, তোমার জামাই প্রতিনিয়ত আমার গায়ে হাত তোলে। আর আমার শাশুড়ি এত কথায় কথায় আমার চুলে ধরে আমারে মানে। আমি এতদিন মুখ বুঝে ওই বাড়িতে বসে আসছিলাম, ভাবছিলাম বাপ মাই বিয়া দিছে, সংসারটা করি, যত কষ্টই হোক। মা আমি আর সহ্য করতে পারি নাই মা। এখন তো কইছে টাকা ছাড়া ওই বাড়িতে পানা রাখতে। আমি কি করবো কাউ? তুই কি কস? জামাই তোর গায়ে হাত তুলতো, তোর শাশুড়ি তোর অত্যাচার করতো? হায় আল্লাহ গো, আমার মায়ের আর এত অত্যাচার করছে আর আমি কিছুই জানি না। আমি একটা ব্যবস্থা করতেছি, তুই কোনো চিন্তা করিস না। কোনো চিন্তা করিস না। জয়দেব, জি দাদা। একটু দাঁড়াও। কষ্ট আসছে নাকি? নাও 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 নাও। ওই ভগবান, এবার কাও কিরম আছো? বেশি ভালো নাই দাদা। কেন, কি হয়েছে? এই মাটির হাড়িতে তুই মানুষে নিতে চাচ্ছে না। কেন? এখন তো ওই মেলামাইন, স্টিল এগুলা কেনাকাটা করে। ও, তা অবশ্য ঠিক। তাতে করে কি মানুষের স্বাস্থ্য শরীরে কোনো উন্নতি হচ্ছে? এই জন্যই তো মানুষের মাটির হাড়ি পেতেল ব্যবহার করছে না, তো গ্যাস্ট্রিক, ডায়াবেটিস হচ্ছে। আগে কি আর কব, আমাদের মা বোনিরা তো ধরো যে ওই হাঁড়ির পাতিল সব মাটিতে ব্যবহার করতো। হ্যাঁ, ভাত তরকারি সব রান্না করতো, দুধও পর্যন্ত ঝাল দিত। হ্যাঁ। এখন ধরো যে গোবর দিয়ে গুটে বানাতো, তারপরে মুইটে বানাতো, ওই দিয়ে কলাম রান্না বাড়া করতো। আর মানুষের আয়ু কত ছিল, অনেক বছর কিন্তু মানুষ বেঁচে থাকতো। আর এখন কালকে তারা দেখি যে আজকে সে নাই। তারপরে আরেকটা জিনিস দেওয়া, ওই যে আগে আমাকে গ্রাম দেশে কোনো বাড়িতে গেলি মুড়ি চিড়ে নাড়ু এগুলো খাতি দিত, আর এখন লাল চা।
মনে হয় যে মুড়ি ফিরে ভাজা ভুলে গেছে। একদম ঠিক কথা দাদা। এই দেখো, যার যেটা কাজ না সে করলাম সেই কাজটা করতেছে। দুবার নাপিতের কাজ করতেছে, নাপিত দুবার কাজ করতেছে, তারপর যে মিষ্টি বানায় সে মুচির কাজ করতেছে, যে মুচি সে মিষ্টি বানানোর কাজ করতেছে। মানে ঠিক মতো পেশায় কেউ নাই, এই জন্য তো জিনিসপত্র মান কোনো উন্নতি হচ্ছে না, বুঝলা? যা হবার তাই হচ্ছে। তা তোমার এই অবস্থা হলে তো সংসার তো চালাতে পারবে না, কি করবে না? এখন দাদা মাঝে মাঝে মানুষের খেতে কামলা দিয়ে আর কি। আবার নিজে খেতে খামারও কাজ করি মাঝে মাঝে, ও তাহলে তাতে তো হচ্ছে না, রেগুলার কাজ হচ্ছে না। তো এখন এই কি করি দাদা? না, সেটা তো আমি জানতাম না যে রেগুলার কাজ হচ্ছে এর না। সাথে কি মেলামাইন স্টিল এগুলো কিছু রাখবো নাকি দাদা? তা রাখতে পারবো, আর যখন কিষণ দিচ্ছ তো ভালো কথা, খারাপ তো কোনো কিছু না। না সংসার তো এক পর্যন্ত চালাতে হবে। জি, কিন্তু তো রেগুলার আবার ওই মাটির কাজ পাচ্ছি না দাদা। ও তা ঠিক আছে। মানুষ স্বাস্থ্য সম্পর্কে সচেতন হলে তো দাদা আর এই রোগ ব্যাধি বালাই কম হতো। কাঁধে পালকি বহন করে বেয়ারা স্রোত। মন দিয়া পড়ালেখা করবি, তো কিন্তু অনেক বড় মানুষ হইতে হইব। বড় হইয়া মানুষের মতো মানুষ হবি। জানোস, তোর আব্বার এটা স্বপ্ন আছিল যে তুই একদিন বড় হইয়া অনেক বড় হবি। মা, আমি আর স্কুল যাব না। কেন ভাবছা? স্কুলে কেন যাবি না? সবাই আমার নিয়ে উল্টাপাল্টা কথা বলে। সবাই বলে যে তুমি আমার মা না। কে কইছে আমি তোর মা না? আমি তোর মা। তুই তো আমার সন্তান। কেউ যদি তোরে কয় যে আমি তোর মা না, তুই কয়ে দিবি এটাই আমার মা। তুই আমার সন্তান, কারো কোনো কথায় কান দিবি না, মন দিয়া পড়ালেখা করবি। পড়। সহজে লাভ করা যায় মা দুর্লভ, সহজে লাভ করা যায় সুলভ, যা অনেক বড় বিশাল। কি ব্যাপার রাকিব মিয়া, মন খারাপ কে? হাটে গেছিলাম ধান বেচতে। রহমত মেম্বারের লোকজন জোর করে ধান নিয়ে গেছে কম দামে। রহমত মেম্বার কি মগের মূল্য পাইছে নাকি? হ্যাঁ, আরে 2 দিন আগে আমি 2 ভ্যান ধান নিয়ে গেছি হাটে। ওই যে সরকারি ক্রয় কেন্দ্র আছে না, সরকারি মূল্যে যেখানে ধান কয়না বেচা হয়, সেই জায়গায় আমি দিতে গেছি 2 ভ্যান ধান। 2 ভ্যানে ধরো 10 পুন 20 পুন আসছিল। আরে ওই পর্যন্ত আমার পৌঁছাইতেই যায় না। ওই মেম্বারের লোকজন তারা কি করছে, জোর করে আমার 2 ভ্যান ধান তাকে ইয়েতে নিয়ে গেছে, আরতে নিয়ে গেছে। ওরা সরকারি মূল্য তো দেই নাই। আরো কি করছে জানো? কি করছে? আরে এই ভ্যানে 10 পুন, ওই ভ্যানে 10 পুন, 20 পুন ধান না, 20 পুন ধান থেকে 1 পুন ধানের দাম দেয়ই নেই। আমার ধান বলে ভিজে হেই ওসিলাই। এই যে কি করা যায় না? এই মেম্বারের বিচার করা উচিত। মেম্বারের বিচার কে করবো ভাই? চেয়ারম্যান করবো? চেয়ারম্যান করবো মেম্বারের বিচার? আরে চেয়ারম্যান আর মেম্বার তো এ পিঠের উপিঠ। চেয়ারম্যানের ক্ষমতাই তো মেম্বার এত বাহাদুরি দেখায়। তাহলে বুঝছি, বিচার হেই করবো। কে করবো? উপরওয়ালা। এখন দীর্ঘনিঃশ্বাস ছেড়ে তো কোনো লাভ নাই। তখন তো তোর পাইছিলা খুব, হ্যাঁ? রহমত মেম্বারে ভোট দাও, রহমত মেম্বারে ভোট দাও, তোমার ভাই আমার ভাই রহমত ভাই, রহমত ভাই একে ফেনা উঠিয়ে লাইছিল। এখন বুঝতেছ কিরকম ধাওয়াটা দিতেছে? হ্যাঁ রে, কি কমুয়ার, কি ভালো মেম্বার আসছিল আমাকে। হ্যাঁ, আরে জনদরদি আসছিল, সেই লোকটা মেম্বারে দাঁড়াইলো না। কেন দাঁড়াইলো না? এই রহমত মেম্বার টাকা দিয়া ভোট কিনবো, টাকা দিয়া। হ্যাঁ, তো টাকা ছিল না, অবৈধ টাকা তো তার নাই, সেই জন্য সে খারাই নাই। আর তার মধ্যে চৌধুরী সাহেব তারা শেল্টার দিল। চৌধুরী সাহেবের মতো লোক এই রহমতকে শেল্টার দিছে। আশরাফের মতো লোক মেম্বার হইতে পারে নাই। ওই আশরাফ মেম্বার দাঁড়ায় নেই দেখি আমি রহমত মেম্বারের একটু সাপোর্ট দিছিলাম আর কি। আরে হইছে, আর ভাগ নাইও না, ফাল তুমি কম পারো না ইনকে, বুঝছো? মিছিলের আগে আগে তুমি থাকতা, আর আমি তারে ভোট দেইনি দেখে তুমি আমার লোক কথা বন্ধ করো না, ইনকে কথা বন্ধ করে দিছিলা। এলাকা সব চার দোকান তুমি ফ্রি করে দিছিলা, চা বিস্কুট খাই পেট ভরছো, বাড়িতে তো ভাতও খাও নাই। এখন বুঝো, খেলাটা বুঝো। এখন এই সমস্ত লোক মেম্বার চেয়ারম্যান হয় দেখে সমাজের অবনতি, বুঝা পারলা? আজকে আমার ধান 20 পুন থেকে 1 পুন লয়ে গেছে গা, আর কয়দিন পরে যে 5 পুন ধরে টান দিব না তার কোনো গ্যারান্টি নাই, বুঝা পারলা? ছাপ দিবার মনে মুখ পেয়েছে। আরে নেওয়ার কথা কেউ না, ফসলাই যাই বেড়াইছো, ফল ভোগ করা হল, মেম্বার বানাইছে।
বাড়ি থাকস না, খালি উক্ত মতো সাইড খাস, ভাত খাস আমার বাড়িতে, কুলি ফেলাস আরেক বাড়িতে যাই। হ্যাঁ, আমি কিন্তু দেখাইবেন যে আমি কিন্তু সহ্যের ভাত কিন্তু ভেঙে গেছে গা। এই পোলা নিয়ে এত নাচানাচি ফালাফালি কিসের আমি কিছু বুঝলাম না। হ্যাঁ, এই নাচানাচি ফালাফালির জন্য আমি গ্রামে গঞ্জে কোনো বয়ে পারি না, খালি তোর বদনাম, খালি তোর বদনাম। ব্যাপারটাকে আমি কিছু বুঝলাম না। তুই আমার গ্রামে থাকবার দিবি নাকি গ্রাম ছেড়ে চলে যাবো আমি? হ্যাঁ, অন্য জায়গায় বড় পূজা করুক। হ্যাঁ, আউকাত তো আমার নাই, হ্যাঁ টাকা পয়সা আমার নাই যে গ্রাম ছেড়ে আরেক জায়গায় বাড়ি ঘর করুক। হ্যাঁ, আর কত জ্বালাবি তুই আমারে? তাই কত জ্বালাবি তুই আমারে? জেনকার বড় হেন নিয়ে দিয়াবি। এই এর পুলারি নাই, দাদি নাই, এর পুলার নাতির স্বজন নাই, না ঠাড়া বেড়া মরছে সব। এত পুলারে বাড়াবাড়ি কিসের জন্য? এই পুলা কি হয় তোর? ও আমার পোলা, ওরে আমি কই দিয়ে আসবো? ও আমার কাছে থাকবো। তোর পোলা, এই জন্যই তোর বিয়ে দিতে পারতেছি না। হ্যাঁ, 12 জনে 12 কথা কয়, খালি খালি না, মুখে মুখে কথা কয় তোর। আব্বা আব্বা কিছু মানে তুই মারতেছ কেন? মারবে কি করুম? আদর করুম। এই তুমি কি পাগল হয়ে গেছো? এত বড় মার গায়ে হাত তুলতেছো তুমি? আমি পাগল হয়ে গেছি? পাগল হয়ে কাজ করছো তোমার মাইয়া? হ্যাঁ, এই সালাম করে নিজের সংসার ভাঙছে, এখন তার পোলা খারের দরজাল একটা, তার জন্য ওর জীবন শেষ হইব। আবার কয় যে তুমি পাগল হয়ে গেছো, পাগল যা করে তাই করুম। তোকে 3 ডার আমি একটা ঠ্যান্ডেল দেবে। আব্বা, আল্লাহর দোহাই লাগে, আমার লাগে আপনি আমারে মাইরেন না। মাইয়া দুটো হাতে করে একটা ঠ্যান্ডেল দেবে, বাইরে সুদা করে তুমি কই দিলাম, বাড়ি থেকে বেরিয়ে যাবি। কই যাবা? কি মা, কথা শুনোস না কেন? তোর আব্বা কিন্তু একেবারে ভুল কথা কয় নাই। তোর আব্বা যা কইছে ঠিক কথাই কইছে। তোর ছোট বোন, তোর জামাই, শাশুড়ি সবাই বাড়িতে আইছে। এখন তারা এইসব শুনলে আমার মান সম্মান থাকবো না? তোর বোনের তাদের সংসারে রাখবো? তুই তো বড়, তুই সব কিছুতে বুঝোস, কেন তুই বড় এত বাড়াবাড়ি করতেছস ক? হ্যাঁ, তোর আব্বাই বাজারে গেলে আর নানা কথা কয়, তোর আব্বা সহ্য করতে পারতেছে না। মানে এখনো সময় আছে, তুই স্যারের তো দাদির কাছে দিয়ে দে, দাদি পালুক, তোরে আমরা আরেকটা বিয়া দেই। না না মা, এই কথা মুখে আইনো না, আমি আর বিয়া করতে পারবো না। এই দুলালের মধ্যেই তো আমি আমার সালামরে খুঁজা পাই, ওর মধ্যেই তো আমি সুখ খুঁজা পাই আম্মা। আচ্ছা তুমি কি চাও না তোমার এই মায়াটা সুখে থাকুক, ভালো থাকো? শুন মা, কোনো বাপ মায় তার মায়ের দুঃখ দেখতে চায় না। আমরা মরে গেলে তোর কি গতি হবো? তোরে কেনা দেখবো? তোর ছোট বোনটা সংসার করতেছে, তোর লাগে তোর সংসার অশান্তি হইতেছে, জামাই নানান কথা কয়, শাশুড়ি নানান কথা কয়। আমি কি করবো এখন? আমি আর বুঝতেছি না, তোরে বোঝানোর কোনো ভাষা আমার নাই। তুই যদি নিজে থেকে না বুঝোস আমি আর কিচ্ছু কইতে পারবো না। তুই তোর বোনটা ফারে বুঝা, না বলে শেষ আই পারতাম না। আপা, সবাই এত বুঝাইতেছে, কেন বুঝতেছো না? একটু বোঝার চেষ্টা করো, নিজের ভবিষ্যৎটার কথা ভাবো, আমার ভবিষ্যৎটার কথা ভাবো, একটু বোঝার চেষ্টা করো আপা। এভাবে তোমার কষ্ট পাইতে দেখতে আমারও ভালো লাগে না। চলো বাড়ি চলো, চলো আপা। সুন্দরপুর গ্রামের সৌন্দর্য আর আগের মতো নেই। সবুজ শ্যামলে ঘেরা গ্রামটি কাটিয়া ছিড়িয়া ছিন্ন ভিন্ন করা হইয়াছে। আকাশের দিকে বুক উঁচা করিয়া তাল গাছ দুইটি এখনো দাঁড়াইয়া থাকিলেও নাই কোনো বাবুই পাখির কিচির মিচির। শীতকালে যে গ্রামটিকে মনে হইত হলুদ শাড়িতে ঢাকিয়া রাখা হয়েছে, মাঝে মধ্যে ইট লোহার বিল্ডিং উঠাইয়া গ্রামটিকে মনে হইতেছে যেন একটি পড়িয়া থাকা মৃত গরুর ডান পা মুখে নিয়ে টানিতেছে একটি কুকুর, বাম পা টানিতেছে আরেকটি কুকুর, আর বক্ষে বসিয়া ঠোকাইতেছে একটি শকুন। এসব ভাবিতে ভাবিতে ময়না দুলালকে সাথে নিয়ে বাসে উঠিয়া বসিল। জানালা দিয়ে সুন্দরপুর গ্রামটিকে যতক্ষণ দেখা যায় তাকাইয়া দেখিতে দেখিতে অজানা গন্তব্যে রওনা হইল। অবশেষে জানা গেল ময়না গাজীপুর গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজে যোগদান করিয়াছে। সুন্দরপুরের সৌন্দর্য আর রে আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সে আজ আর নেই। সুন্দরপুরের সৌন্দর্য আর নেই আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সে
আজ আর নেই। লা 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 লা